জাদুঘরকে সঙ্গে নিয়ে হোক ছন্দের আনাগোনা, জাদুঘরকে সঙ্গে নিয়ে হোক ছন্দের আনাগোনা। শুরু করছি আজকের পর্ব আমরা কবিতার আলোচনা। স্বাগতম, কেমন আছো সবাই? তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় নবম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের অন্তর্গত অন্যতম একটি কবিতা, ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা। তোমাদের পাঠ্যবইয়ের অন্তর্গত অন্যতম একটি কবিতা, বলা যায় সবথেকে বড় একটি কবিতা আমরা। এই আমরা কবিতাটা পড়তে গেলে বা বুঝতে গেলে তোমাদেরকে অবশ্যই সামনে একটি করে টেক্সট বুক, খাতা এবং কলম রাখতে হবে, যাতে তোমরা সবটাই সুন্দর করে বুঝতে এবং নোটস করতে পারো। এবং এইভাবে এগিয়ে যেতে পারলে এই আমরা কবিতাটা নিয়ে তোমাদের ভবিষ্যতে আর কোনো সমস্যাই থাকবে না। তাই আর কথা না বাড়িয়ে প্রবেশ করছি মূল পর্বে। শুরু করছি নবম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের অন্তর্গত অন্যতম একটি কবিতা কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতার পূর্ণ আলোচনা। প্রথমেই আমরা কবির সম্বন্ধে কিছু কথা জেনে নিই, দেখে নেওয়া যাক কবি পরিচিতি। আজকের আলোচ্য কবিতা আমরা, এই কবিতাটির কবি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। আধুনিক বাংলা সাহিত্যের কাব্য জগতে একটি অন্যতম ছন্দের শ্রেষ্ঠ স্রষ্টার প্রতিচ্ছবি রেখে গেছেন এই সত্যেন্দ্রনাথ দত্ত তার কাব্যকর্মের মধ্য দিয়ে। জন্মস্থান বর্ধমান জেলার চুপি গ্রামে। পিতা রজনীনাথ দত্ত এবং মাতামহ বাংলা প্রবন্ধের সাহিত্যিক এবং অন্যতম পথিকৃৎ বলা যেতে পারে অক্ষয় কুমার দত্ত। নামগুলো তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। রবীন্দ্রসম বাংলা কাব্যজগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব এই সত্যেন্দ্রনাথ দত্তের রচিত উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থগুলির মধ্যে আলোচনা করা যেতে পারে সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, ফুলের ফসল, কুহু ও কেকা, বেলা শেষের গান, বিদায় আরতি প্রভৃতি। তাঁর বিভিন্ন অনুবাদমূলক কবিতা যদি আমরা আলোচনা করি, অনুবাদমূলক কবিতা কথাটির অর্থ হলো অন্য ভাষায় রচিত কোনো কবিতাকে যদি কেউ বাংলা ভাষা বা আরও অন্য কোনো ভাষাতে ট্রান্সলেট করে, তখন ওই অন্য ভাষার কবিতাটি যে ভাষায় ট্রান্সলেট করা হলো বা অনুবাদ করা হলো সেই ভাষার অনুবাদমূলক কবিতা হবে। তেমনই সত্যেন্দ্রনাথ দত্ত অন্য ভাষা থেকে ট্রান্সলেট করে বা অনুবাদ করে যে সমস্ত কবিতাগুলি লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তীর্থ সলিল, তীর্থরেণু, মণিমঞ্জুষা প্রভৃতি। বাংলা সাহিত্য জগতের কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। তার সাহিত্যকর্ম দেখলেই আমরা বুঝতে পারবো যে তিনি কেন এই নামে ভূষিত হয়েছেন। নবকুমার কবিরত্ন ছদ্মনামে তিনি বেশ কয়েকটি ব্যঙ্গাত্মক কবিতা রচনা করেছেন। এই প্রমুখ কবিতার যে বৈশিষ্ট্য বা কবিতার যে অবদান, তার দ্বারাই তিনি বাংলা সাহিত্যকে অন্যতম উৎকৃষ্টের চরম শিখরে পৌঁছে দিয়েছেন। 1882 সালে তার জন্ম হয়, আমরা আগেই জেনেছি সেটা। এবং আধুনিক কাব্যজগতে তার সাহিত্যের অবদান সত্যিই অনস্বীকার্য। তার মৃত্যু ঘটে 1922 সালে। কবিতাটির উৎসের দিকে তাকালে আমাদেরকে অবশ্যই বলতে হয় যে আমাদের পাঠ্য আমরা কবিতাটির উৎস হল কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কুহু ও কেকা নামক কাব্যগ্রন্থ। এরপর আমরা প্রবেশ করব সরাসরি মূল পর্বে। কবিতার নাম আমরা, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। এখন সবার মনে প্রথমেই প্রশ্ন আসবে যে এই যে কবিতার নাম আমরা, এই আমরা কারা? এই আমরা হলো ভারতবর্ষের আপামর বাঙালি জনজাতি। আমরা কারা? আমরা হলাম ভারতবর্ষের আপামর বাঙালি জনজাতি। এই যে বাঙালি জাতি, সেই বাঙালি জাতির কিছু কথা সেটাই তুলে ধরা আছে আমাদের এই আমরা কবিতায়। মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে। মুক্তবেণীর গঙ্গা, আমাদের মা কাকিমারা বা বাঙালি মেয়েরা ঠিক যেই রকম করে চুলের বিনুনি করে, সেই বিনুনিটাকে আমরা বেনি বলি। সেই যে বেনি অর্থাৎ এই চুলের বেনুনি যেরকম করে মুক্ত অবস্থায় থাকে, ঠিক সেই মুক্ত বেনির মতো গঙ্গা যেন আমাদের ভারতবর্ষের মধ্য দিয়ে বয়ে গেছে। এবং এই গঙ্গা কি করে না মুক্তি ভিতরে রঙ্গে, এই গঙ্গা আমাদের ভারতবর্ষের বাঙালি জনজাতিকে সব জাতিকে বা সব মানুষকেই মুক্তি বিতরণ করে। মুক্তি মানে মোক্ষ লাভ, এই মুক্তি অর্থাৎ মোক্ষ লাভ বিতরণ করে।
সেই জন্যে কি বলছেন কবি? বলছেন, মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে। যেখানে কিনা গঙ্গা নদী মুক্তি বিতরণ করে, সেটা নিশ্চয়ই একটা তীর্থক্ষেত্রের সমান। এই তীর্থক্ষেত্র সম বরদবঙ্গে, অর্থাৎ আমাদের এই ভারতবর্ষে আমরা বাস করি। এই বরদ শব্দের অর্থ হলো বরদাত্রী বা যিনি বরদান করেন। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক মালা। বাম হাতে যার কি থাকে? কমলার ফুল। কমলার ফুল মানে এখানে কিন্তু কখনোই কমলা রঙের ফুল নয়। এখানে কমলার ফুল কথার অর্থ হলো পদ্ম ফুল। ডাহিনে মধুক মালা। ডাহিনে মধুক মালা কথার অর্থ কি? ডাহিনে মধুক মালা কথার অর্থ হলো ডান হস্তে মধুক মালা। দেখবে কেউ, তোমরা যখন ভারতবর্ষের ভারত মাতার চিত্র দেখবে, এই ভারত মাতার চিত্রে দেখবে বাম হাতে কমলার ফুল, ডান হাতে মধুক মালা থাকে। ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। ভালে অর্থাৎ কপালে, কপালে কাঞ্চন শৃঙ্গ মুকুট। আমাদের ভারতবর্ষের যে চিত্রটা বা মানচিত্রটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো এই ভারতবর্ষের মানচিত্রের ঠিক উত্তর দিকে, এই উত্তর দিকে শৃঙ্গের যে অবস্থান, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের যে অবস্থান, সেটা যেন ললাট অর্থাৎ কপালের উপরে মুকুটের মতো বিরাজমান। সেই জন্যই কবি বলছেন কি, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। কিরণে ভুবন আলা কথাটির অর্থ হলো সূর্যের কিরণে ভুবন যেন মনোমোহিতকর হয়, মনোমুগ্ধকর হয়, মোহিতময় হয়ে ওঠে। এই কাঞ্চনজঙ্ঘার উপর দিয়ে যখন সূর্যোদয় হয়, ঠিক তার যে আলো, তার যে আলোক রশ্মি, তার যে সূর্যের কিরণ, সেই কিরণে যেন ভুবন আলা অর্থাৎ ভুবন অতি মহিমা মাধুর্যে ভরে ওঠে। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতাই ভূষিত দেহ। ভারতবর্ষে ভারত মাতার কোল ভরা কনক ধান্য, সোনার ধান থাকে। বুক ভরা যার স্নেহ, ভারত মাতা ভারতবাসীর প্রত্যেককেই বুক ভরা স্নেহ দিয়ে আঁকলে রেখেছেন। সেই জন্যই কবি বলছেন যে কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। চরণে অর্থাৎ ভারত মাতার চরণে, ভারত মাতার পদতলে পদ্ম অতসী অপরাজিতা সমস্ত কিছু দিয়ে যেন দেহ ভূষিত অর্থাৎ সারা দেহ সৌন্দর্য প্রকাশ পায়। সাগর যাহার বন্দনা রচে, শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিভঙ্গে। সাগর অর্থাৎ সমুদ্র যার চরণে বন্দনা রচে, এই কথাটার মানেটা একটু বুঝে নিতে হবে। ভারতবর্ষের উত্তর দিকে আমরা যদি ভৌগোলিক পরিসীমা লক্ষ্য করি, উত্তর দিকে যেমন পাকিস্তান, চীনের মতো দেশ আছে, ঠিক দক্ষিণ দিকটাই কিন্তু কোনো দেশ নেই। ছোট্ট একটি দেশ শ্রীলঙ্কা ছাড়া বাকি দক্ষিণ পূর্ব দিকের বেশ কিছুটা অংশ এবং পশ্চিম দিকের বেশ কিছুটা অংশে, অর্থাৎ এর নিচের পরিসীমার সম্পূর্ণটাই কোনো না কোনো সমুদ্র, সাগর, মহাসাগর দিয়ে ঘেরা। ঠিক সেই জন্যই কবি বলছেন যে আমাদের ভারত মাতার চরণে যেন সাগর বন্দনা রচনা করছেন, অর্থাৎ ভারত মাতা বা ভারত মাতা দেবীর বন্দনা করছেন সাগর তার শত তরঙ্গ ভঙ্গে। তার যে শত জলের যে তরঙ্গ, সেই জলের তরঙ্গগুলো যখনই আমাদের ভারতবর্ষের উপকূলে এসে ভেঙে যাচ্ছে, সেটা দেখে যেন কবির কী মনে হচ্ছে, যেন ভারত মাতার চরণে বন্দনা করছেন। আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিভঙ্গে। আমরা বাঙালিরা সেই বাঞ্ছিত কাঙ্ক্ষিত ভূমির বঙ্গে বাস করি। বাঞ্ছিত ভূমিভঙ্গ কথাটির কী অর্থ? আমরা সেই আশাপ্রদ এমনই একটা ভূমিরূপ তো আমরা পছন্দ করি, যেই ভূমিরূপে আমরা শান্তিতে এইভাবে শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে বেঁচে থাকতে পারবো। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলাই নাগেরে খেলাই, নাগেরই মাথায় নাচি। বাঘের সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি। আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ আমাদেরই রাজ্যের একদম শেষের প্রান্ত, অর্থাৎ দক্ষিণ প্রান্তের দিকে যদি আমরা দেখতে যাই, আমাদের রাজ্যের দক্ষিণ প্রান্ত, গোটা ভারতবর্ষের দক্ষিণ পূর্ব অংশে আমরা যদি দেখি যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ সুন্দরবন এলাকাকে আমরা বোঝাতে চাইছি। ওখানে যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, তাদেরকে সঙ্গে নিয়ে বেঁচে আছি, তাদের সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি, সেইটাই প্রাধান্য দিতে গিয়ে কবি কী বলছেন যে আমরা বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়ে আছি।
আমরা হেলাই নাগেরে খেলাই নাগেরই মাথায় নাচি। এই লাইনটির দুটো অর্থ হতে পারে। আমরা হেলাই নাগেরই খেলাই, এর মধ্য দিয়ে কবি বোঝাতে চাইছেন যে কবি ভারতবর্ষের যে বিভিন্ন ভৌগোলিক অবস্থান বর্ণনা করছেন, সেই ভৌগোলিক অবস্থানের কিছু কিছু অংশে অনেক বিষাক্ত পরিমাণ সাপ পাওয়া যায়, তাদেরকে নিয়েই আমরা বেঁচে আছি। আবার আমরা যদি পৌরাণিক অংশ ঘেঁটে দেখি, পৌরাণিক অংশে আমরা দেখতে পাবো শ্রীকৃষ্ণ জন্মের পর কালীয় দমন করেছিল। কালীয় হচ্ছে একজন নাগের নাম, বিষাক্ত একজন ভয়ঙ্কর নাগ, যাকে কালীয় নাগ হিসেবে আমরা চিনি, এবং সেই কালীয় নাগকে দমন করেছিলেন শ্রীকৃষ্ণ। এখানে কবিসুলভ দৃষ্টিভঙ্গি আমরা প্রকাশ পাব। এখানে দেখো প্রত্যেকটা লাইনের অর্থ অন্যান্য ব্যাখ্যাকারীদের কাছে অন্যান্য হতেই পারে। কবি তার নিজস্ব শিল্পিক চিন্তাভাবনা দিয়ে লিখেছেন বা শিল্পিক চিন্তাভাবনা দিয়ে বর্ণনা করেছেন। আমরা সেটাকে যতটা সম্ভব ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে। আমাদের ভারতবর্ষের যে সেনারা, সেই সেনারা যে সৈন্যবাহিনী, তারা যুদ্ধ করেছে কোথায়? সজ্জিত চতুরঙ্গ। সজ্জিত চতুরঙ্গ হলো অশ্বারোহী, গজারোহী, রথারোহী, পদাতিক। অশ্ব অর্থাৎ যারা ঘোড়ায় চেপে যুদ্ধ করে, গজ অর্থাৎ যারা হাতিতে চেপে যুদ্ধ করে, যারা রথে চেপে যুদ্ধ করে রথারোহী, এবং পদাতিক অর্থাৎ যারা পায়ে হেঁটে যুদ্ধ করে। এই যে চার ধরনের সেনা, চার ধরনের রঙ্গ, চার ধরনের প্রকারভেদে যে যুদ্ধ করা, এটাকে একসঙ্গে বলা হয় চতুরঙ্গ। এই চতুরঙ্গ সর্বদা সজ্জিত, কারণ সেখানে যুদ্ধক্ষেত্র প্রস্তুত হয়, তাই সেটাকে আমরা বর্ণনা করতে গিয়ে ব্যাখ্যা করছি যে সজ্জিত চতুরঙ্গে। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে দোষানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। দোষানঞ্জয়ী রামচন্দ্র, আমরা জানি দোষানন অর্থাৎ রাবণ, তাকে জয় করেছিলেন রামচন্দ্র। তার প্রপিতামহ, পিতা মানে বাবা, পিতামহ মানে দাদু বা ঠাকুরদা, এবং তার যিনি বাবা তিনি হচ্ছেন প্রপিতামহ। সেই প্রপিতামহের সঙ্গে আমাদের সেনারা যুদ্ধ করেছে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নাম রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। আমাদের ছেলে অর্থাৎ আমাদের বাঙালি জাতির একজন সন্তান বিজয় সিংহ লঙ্কাকে জয় করে সিংহল নাম রেখে গেছেন, এবং তার মধ্যে তার যে শৌর্যের পরিচয়, তার যে আধিপত্য, তার যে ক্ষমতা, তার পরিচয় তিনি দিয়ে গেছেন। এক হাতে মোড়া মগেরে রুখেছি মোগলের এক হাতে। এই মগেরে রুখেছি, এই মগ এবং মোগল কারা? মোগল একটা অন্যতম জাতি, যা আমরা পড়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাসে। মগ বলতে সাধারণভাবে বোঝানো হয়েছে আরাকান যুগের জলদস্যুদেরকে। আরাকান হচ্ছে একটা বিশেষ যুগ, যেটা তোমরা পরবর্তীকালে পড়বে। সিন্ধু তীরে নামক কবিতা ক্লাস 10-এ রয়েছে আরাকান যুগের কবি সৈয়দ আলাউলের কথা। ওই আরাকান যুগের জলদস্যুদেরকে বলা হতো মগ। সেই মগ এবং মোগল দুটো জাতিকেই রুখেছে বা আটকেছে। চাঁদ প্রতাপের হুকুম হটিতে হয়েছে দিল্লি নাথে। চাঁদ প্রতাপকে, চাঁদ প্রতাপ হলো চাঁদ এবং প্রতাপ দুজন ব্যক্তিবর্গ। নর্মালি আমরা জানি ইতিহাসে 12 ভূঁইয়ার কথা, সেই 12 ভূঁইয়াদের দুজন হলেন চাঁদ এবং প্রতাপ। তাদের ক্ষমতা, তাদের প্রতিবাদ এবং তাদের যে আধিপত্য, তার জন্য এমনকি তৎকালীন সময়ে দিল্লির যিনি শাসক ছিলেন তাকে পর্যন্ত স্তম্ভিত হয়েছে এবং পিছু হটতে হয়েছে। সেটাই বোঝাতে চাইছেন যে চাঁদ প্রতাপের হুকুম হটিতে হয়েছে দিল্লীনাথে। জ্ঞানের নিধান আদিবিদ্যান কপিল সাংখ্যকার, এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হাড়। এই জ্ঞানের নিধান আদিবিদ্যান কথাটির অর্থ কী? জ্ঞানের নিধান আদিবিদ্যান কথাটির অর্থ হলো আগেকার দিনের কপিল মুনি। এই যে কপিল মুনি, এই কপিল মুনি সাংখ্য দর্শনের প্রণেতা, অর্থাৎ সাংখ্য দর্শনমূলক কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তার যে জ্ঞান, সেই জ্ঞান আজও যেন বিদ্বান ব্যক্তিদের মধ্যেও, এই যে আদিবিদ্বান কপিল সাংখ্যকার, আদিবিদ্বান কপিল মুনির জ্ঞান যেন আজও প্রস্ফুটিত হয়। এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হাড়। তার যে সাংখ্য দর্শন, তার যে জ্ঞান বিজ্ঞানের প্রণেতা ভাব, সেইগুলো যেন এই বাংলার মাটিতে কী গেঁথেছে? সূত্রের মাধ্যমে হীরক হাড় গেঁথেছে। বাঙালির অতীশ লঙ্ঘিল গিরি তুষার ভয়ঙ্কর। বাংলার অতীশ কী করিল? যে বাংলার অতীশ বলতে এখানে বোঝানো হয়েছে অতীশ শ্রীজ্ঞান দীপঙ্করকে। এই বাঙালির অতীশ গিরি তুষার ভয়ঙ্কর, যে তুষার বা পর্বত লঙ্ঘন করে বা ডিঙিয়ে গিয়ে জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। তিব্বতে গিয়ে তিনি জ্ঞানের দ্বীপ জ্বেলেছিলেন। কিশোর বয়সে পক্ষধরের পক্ষ শাতন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি।
কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাধন করি, লাইনটা বা পংক্তিটার অর্থটা কি? এই যে পক্ষধর, এই পক্ষধর হচ্ছে মিথিলার একজন বিখ্যাত নৈয়ায়িক। নৈয়ায়িক কথাটির অর্থ হলো যিনি তর্কযুদ্ধে সর্বদা জিতে যান, অর্থাৎ তর্ক পণ্ডিত বলা যেতে পারে। এই তর্ক বাগীশ অর্থাৎ তর্ক পণ্ডিত এই পক্ষধরের পক্ষ সাধন করেছিল কিশোর বয়সে, মানে টিনেজার, যেটা একদম অল্প বয়সে, কে? বাঙালির একজন ছেলে। এই যে বিখ্যাত মিথিলার একজন তর্কবাগীশকে তর্কযুদ্ধে পরাস্ত করেছিল বাঙালির একজন ছেলে, যার নাম কি রঘুনাথ, এখানে নামটা দেওয়া নেই। এই বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি, তাকে পরাস্ত করে যশের মুকুট পরে বিজয়ের হাসি এসে তিনি কোথায় ফিরে এলেন? দেশে। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে, করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। বাংলার রবি, বাংলার সূর্যের মতো জয়দেব, ঠিক বাংলার সূর্য যতটা উজ্জ্বল ঠিক ততটা ভাবেই যেন বাংলার সূর্যের মতো সংস্কৃতের সাহিত্য জগতের অন্যতম একজন উজ্জ্বল ব্যক্তিত্ব, উজ্জ্বল কবি বলা যেতে পারে জয়দেব কবি, তার কান্ত কোমল পদে, তার শান্ত সুন্দর সুরভিতমূলক পদের দ্বারা কি করেছে না করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। সংস্কৃতের যে সুন্দর কাঞ্চন কোকনদ, সংস্কৃত যে শব্দ বা সংস্কৃত যে ভাষা, সেই ভাষাটাকে যদি একটা সুন্দর কোকনদ অর্থাৎ পদ্ম ফুলের মতো তুলনা করা হয় পদ্ম ফুলের সঙ্গে, সেই পদ্ম ফুলেরকে কী করেছে আরও সুরভিত করে তুলেছে কে? না এই কবির, এই যে জয়দেব কবি, তাঁর কান্ত কোমল সংস্কৃতের পদ। স্থপতি মোদের স্থাপনা করেছে বড় ভূধরের ভিত্তি, শ্যামকম্বজ ওঙ্কার ধাম মোদের প্রাচীন কীর্তি। স্থপতি, এই স্থপতি কথাটির অর্থ হলো যিনি স্থাপনা করেন, যিনি তৈরি করেন, তিনি হলেন কি? স্থপতি। অনেকে স্থাপতি বলবে, স্থাপতি কিন্তু শব্দটা ভুল, তোমরা পড়ার সময় একটু মন দিয়ে পড়বে, স্থাপতি পড়বে না, কি পড়বে? স্থপতি। স্থপতি মোদের স্থাপনা করেছে, আমাদের বাঙালি জাতির স্থপতিরা কি স্থাপনা করেছে? বড় ভূধরের ভিত্তি। বড় ভূধর হলো ইন্দোনেশিয়ার একটা অন্যতম বৌদ্ধ স্তূপ অর্থাৎ বৌদ্ধ মন্দির। এই বড় ভূধরের ভিত্তি, বড় ভূধরের যে মূল ভিত, সেটা স্থাপনা করেছেন আমাদেরই বাঙালির স্থপতিরা। শ্যাম কম্বোজে ওঙ্কার ধাম মোদের প্রাচীন কীর্তি। শ্যাম মানে থাইল্যান্ড, কম্বোজ মানে কম্বোডিয়া। এই থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে ওঙ্কার ধাম যে মন্দির, সেটা আমাদেরই প্রাচীন কীর্তি, আমাদেরই অতীতের কোনো বাঙালি সেখানে প্রতিষ্ঠিত করেছেন। বাঙালির যে সুন্দর আমাদের অতীতের যে বাঙালির যে সুন্দর স্থপতির নিপুণতা বা নৈপুণতা, তার অন্যতম একটা প্রকাশ হলো শ্যামকম্বোজ অর্থাৎ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ওঙ্কার ধাম। ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর, বিটপাল আর ধীমান যাদের নাম অবিনশ্বর। বিটপাল এবং ধীমান ছিলেন পাল যুগের অন্যতম একজন শ্রেষ্ঠ শিল্পী। ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর, বিটপাল আর ধীমান যাদের নাম অবিনশ্বর। ধ্যানের ধনে, ধ্যান মানে এখানে যারা পরিকল্পনা করবে, যারা বুদ্ধি দেবে, তাদের ধনে এবং তারা ছাড়াও যারা অর্থগতভাবে সাহায্য করবে, ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর। আমাদের শিল্পীরা তাতে মূর্তি প্রদান করেছে, তাকে বাস্তবে রূপায়িত করেছে। বিটপাল আর ধীমান এখানে পাল যুগের শ্রেষ্ঠ দুজন শিল্পী, যাদের নাম অবিনশ্বরিত হয়ে আছে, যাদের নাম চিরসমুজ্জ্বল হয়ে আছে। আমাদের কোনো সুপটু পটুয়া লীলা তুলিকায়, আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। আমাদের কোনো সুপটু পটুয়া কথার অর্থ হলো, পটুয়া মানে যারা পট রচনা করে। আগেকার দিনে এই পটচিত্রের মাধ্যমে মঙ্গল গান পরিবেশনে একটি ধারা ছিল, অর্থাৎ একটি বড় পট, সেই পটে বিভিন্ন একটা বড় কাহিনী, যেমন মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল বা শীতলামঙ্গল, এর বিভিন্ন কাহিনীর চিত্র আছে, একটা কয়েকটি শ্লোকের মাধ্যম দিয়ে সেই চিত্রগুলোকে বর্ণনা করে যেত। এই যে এই পট যারা রচনা করতো, তারা আমাদের প্রাচীনকালে বা আমাদের আগেকার দিনের বাঙালির সুপটু পটুয়া। তাই জন্যে কবি বলছেন যে আমাদেরই কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায়, আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। অজন্তা এলোরা যে গুহাচিত্র আমরা জানি, এই অজন্তা এখন সেখানে সংরক্ষিত হয়ে আছে কি আমাদেরই কোনো এক বাঙালির পটচিত্র। কীর্তন আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি। কীর্তন এবং বাউল গানের মধ্যম দিয়ে আমরা কি খুলে দিয়েছি? মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি, আমাদের হৃদয়ে একদম গোপনে নিভৃতভাবে যতগুলো দ্বার বা দরজা ছিল সব আমরা খুলে দিয়েছি।
আমাদের হৃদয়ের সম্পূর্ণ দ্বিধা, দ্বন্দ্ব, কষ্ট, দুঃখ, ব্যথা, যন্ত্রণা সবকে আমরা কী করেছি, বর্ণিত করেছি। এবং আমরা সবকে ভুলে গিয়ে সবাই একে অপরের সঙ্গে হৃদয় দিয়ে মিলে গিয়েছি। যেমন আমরা আমাদের সমস্ত কষ্টের মাধ্যম দিয়েও যে আমাদের মিলনের গান আমরা এই বাউল গানে গেয়েছি। মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়েছি বিধের আশিসে অমৃতের টিকা পড়ি। বাঙালি জনজাতির উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মন্বন্তর, বিভিন্ন ধরনের খরা দুর্ভিক্ষ এলেও তারা কখনোই পিছুপা হয়নি বা তারা কখনোই নিঃশেষ হয়ে যায়নি। সেই জন্যই কবি বলছেন এখানে যে মন্বন্তরে মরিনি আমরা মাড়ি নিয়ে ঘর করি। এখানে মাড়ি শব্দের অর্থ হলো মড়ক। আমরা স্বয়ং মড়ককে নিয়ে ঘর করি, মড়ককে নিয়ে জীবনে বেঁচে আছি। তাই আমাদের ভয় পাওয়ার মতো এতটা কিছু নেই। বাঁচিয়া গিয়েছি বিধের আশিসে অমৃতের টিকা পড়ি। বিধাতার আশীর্বাদে আমরা অমৃতের টিকাকে ললাটে নিয়ে আমরা কি করেছি, বেঁচে গিয়েছি। আমরা এই মন্বন্তরকে কাটিয়ে উঠেছি, আর এই মড়কগুলোকে কাটিয়ে উঠে বাঙালি জাতি এখনও নিঃশেষ হয়ে যায়নি। এখনও বাঙালি জাতি বাংলার মধ্যে গৌরবের সঙ্গে বেঁচে রয়েছে। দেবতারে মোরা আত্মীয় জানি আকাশে প্রদীপ জ্বালি। দেবতাকে আমরা নিজের ঘরের আত্মীয়র মতো মনে করি এবং আমরা আকাশে প্রদীপ জ্বালি। আকাশে প্রদীপ জ্বালি এই তিনটি শব্দের একটি বড় গূঢ়ার্থগত অর্থ রয়েছে। কীরকম গূঢ়ার্থ অর্থাৎ গূঢ়গত অর্থ? এই গূঢ়গত অর্থটি হলো এটাই যে আমরা জানি কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্দশ তিথিতে, ঠিক কালী পুজোর আগের দিনে আমরা জানি এটা ভূত চতুর্দশী হিসেবে আমরা পালন করি এবং আমরা সেদিন মনে করি যে আমাদের মৃত বা গত পূর্বপুরুষেরা সেদিন কিছু সময়ের জন্য মর্তে নেমে আসেন। তাই তাদেরকে পথ দেখানোর জন্যই আমরা নর্মালি আকাশে প্রদীপ জ্বালানোর প্রথা চালু করে এসেছি। এবং সেইটাকে বোঝাতে গিয়ে কবি কী বলছেন, দেবতারে মোরা আত্মীয় জানি আকাশে প্রদীপ জ্বালি। আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। আমাদের এই কুটির, বাঙালির এই কুটিরের মধ্যে দেখা গেছে মানুষের মধ্য দিয়ে দেবতাদের আবির্ভাব। বছরের বিভিন্ন সময় বিষ্ণু দেবতার বিভিন্ন অবতার রূপে যেমন শ্রীকৃষ্ণ থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীরা আনয়ন ঘটেছেন, ঠিক তাদেরই কি হয়েছে না, তাদের এই অবতার দিকেই যেন মানুষের ঠাকুরালি হিসেবে চিহ্নিত হয়েছে। ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। ঘরের ছেলের চক্ষে আমাদের এই বাঙালির সাধারণ ছেলে মেয়েদের মধ্যে এই বাঙালির ছেলেদের চোখেই যেন বিশ্বভূপের, বিশ্বজয়ের ছায়া এবং বিশ্বর যে ছায়াটা লক্ষ্য করেছেন কবি, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। বাঙালির হৃদয়তুল্য, হৃদয় সম একজন ব্যক্তিত্ব নিমাই, তিনি কায়া ধারণ করেছেন, তিনি সন্ন্যাস নিয়েছেন। আমাদের বাংলার জগতের বা বাঙালির মধ্যে আগত, অতীতে মধ্যযুগে আগত শ্রীচৈতন্যদেব, তিনি সমস্ত জাতপাতের ঊর্ধ্বে গিয়ে যে সমস্ত বাঙালি সহ সমস্ত মানব ধর্মকে প্রাধান্য দিয়ে সবাইকে এক হওয়ার, একতার মন্ত্রে দীক্ষিত হয়ে এগিয়ে চলার যে বার্তা দিয়েছেন, সেটাকেই সাধারণভাবেই এই পংক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালি ছেলে ব্যাঘ্র বিষবে ঘটাবে সমন্বয়। বীর সন্ন্যাসী যে স্বামী বিবেকানন্দ, তার বাণী জগৎময় ছুটে বেড়াচ্ছে। জগৎময় অর্থাৎ বিশ্ববন্দিত হয়ে বিশ্ব প্রশংসিত হচ্ছে স্বামী বিবেকানন্দের এই জীবন ধারণের যে বাণীগুলি, জীবনের উৎকৃষ্ট পর্যায়ে নিয়ে যাওয়ার যে বাণীগুলি, সেইগুলো কী হচ্ছে না, সেইগুলো গোটা বিশ্বকে যেন একটা নতুন মুক্তির পথ দেখাচ্ছে। ঠিক এই জন্যই কবি কী বলছেন, বাঙালির ছেলে ব্যাঘ্র বিষবে ঘটাবে সমন্বয়। আমাদের বাঙালির ছেলে হয়ে বাঘ এবং মহিষের মাধ্যমে যেন এই ঠিক বাঘ এবং মহিষ, যেমন আমাদের একটা কথা আছে না যে বাঘে গরু তো এক ঘাটে জল খায়, ঠিক সেই রকমভাবেই যেন বাঘ এবং মহিষ কোনো ভেদাভেদ থাকবে না, সবাই যেন সমানভাবে শান্তির সঙ্গে বসবাস করবে, সেটারই বার্তা দিতে চলেছেন। এর পরবর্তী পর্বে কবি সাধারণত বাঙালির বিজ্ঞান চর্চার দিককে তুলে ধরতে চেয়েছেন। তপের প্রভাবে বাঙালি সাধক জড়ের পেয়েছে সাড়া, তপস্যার প্রভাবের দ্বারা বাঙালির যে সাধকরা তারা জড়ের সাড়া পেয়েছে, অর্থাৎ মৃত ব্যক্তি যাদের কোনো প্রাণ নেই বা যে কোনো জড়বস্তু সাড়া পেয়েছে। আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া, এই জায়গাটা একটু বোঝার রয়েছে। এখানে সাধারণভাবে জগদীশচন্দ্র বসুর যে উদ্ভিদেরও প্রাণ আছে সেইটা যে আবিষ্কার করা, সেইটাকে নর্মালি কবি বোঝাতে চেয়েছেন। সেই জন্য কবি কী বলতে চেয়েছেন, যে তপের প্রভাবে, তপস্যার প্রভাবের দ্বারা বাঙালির বিজ্ঞানী হিসেবে জগদীশচন্দ্র বসু জড়ের পেয়েছে সাড়া। এর আগে কেউ জানতো না যে উদ্ভিদেরও জীবন আছে, সেই জড়ের সাড়া পেয়েছে। আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া,
আমাদের এই যে নতুন ধরনের সাধনা, এই নতুন ধরনের সাধনা যেন তৎকালীন মধ্যযুগীয় সময়ে যারা মৃতদেহ নিয়ে সাধনা করতেন তাদের এই সাধনাকেও ছাপিয়ে গিয়েছে। বিষম ধাতুর মিলন ঘটাইয়া বাঙালি দিয়েছে বিয়া, বিষম বিভিন্ন ধাতু বা বিষম বিভিন্ন বিষয়ের মধ্যে বাঙালি একত্রিত করে কি করেছে, মোদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া, আমাদের বা বাঙালি জাতি মানব জীবনের নতুন রসায়নের সৃষ্টি করেছে। কি করেছে? গড় মিলে মিলাইয়া। গড় মিল মানে সবকে সম্যক রূপে না মিলিয়ে। বাঙালি কবি গাইছে জগতে মহামিলনের গান। যেহেতু আমরা এখানে বাঙালির বর্ণনা করছি তাই আমাদের এখানে রবীন্দ্রনাথের প্রসঙ্গ অবশ্যই আসবে, কারণ বাঙালি মানেই রবীন্দ্রনাথ। সেই জন্যেই এখানে কবি রবীন্দ্রনাথকেই সম্মান জানিয়ে বা রবীন্দ্রনাথের প্রসঙ্গ উল্লেখ করে কবি কী বলছেন, বাঙালি কবি গাইছে জগতে মহামিলনের গান। রবীন্দ্রনাথের যে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমেই যেন কোথাও না কোথাও গিয়ে মহামিলনের গান প্রকাশ পাচ্ছে। এছাড়া বাঙালি যে কোনো কবিতার মাধ্যম দিয়ে বা যে কোনো গানের মাধ্যম দিয়েই যেন মহামিলনের সুর প্রকাশ পাচ্ছে। বিফল নহে বাঙালি জনম, বিফল নহে প্রাণ। আমাদের এই বাঙালির যে জনম বা বাঙালির যে জীবন, এটা কখনোই বিফল যায় না এবং এই প্রাণ কখনোই বিফল যায় না। ভবিষ্যতের পানে মোড়া চাই আশা ভরা আহ্লাদে। আমাদের এই বাঙালি জাতি সর্বদা ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করে, সর্বদা ভবিষ্যতের প্রতি আলোকপাত করে। কী করে? আশা ভরা আহ্লাদে, অনেক আশা আকাঙ্ক্ষা এবং আহ্লাদের সঙ্গে আলোকপাত করে। বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে। বিধাতার কাজ অর্থাৎ বিধাতা যে চাই বাঙালি জাতিকে আরও এগিয়ে নিয়ে যেতে, বাঙালি জাতিকে চির অমর করতে, সেটা যেন এই বাঙালি জাতিই বিধাতারই আশীর্বাদে সফল করবে। বেতালের মুখে প্রশ্ন চেয়েছিল আমরা নিয়েছি কেড়ে, জবাব দিয়েছি জগতের আগে ভাবনা উভয় ছেড়ে। এই যে শেষের দুটো স্ট্যাঞ্জা, শেষের দুটো স্তবকে কবি নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে শেষের দুটো স্তবকের একদম প্রথম লাইনে আশ্রয় নিয়েছে বেতাল পঞ্চবিংশতির। বেতাল পঞ্চবিংশতির কাহিনী অনুসারে বেতাল হচ্ছে নর্মালি একজন সাধারণভাবে একজন মৃত বা মৃতদেহ, এবং তাকে মন্ত্র বলে জাগিয়ে তোলা হয়েছে। বেতাল বিক্রমাদিত্যর ঘাড়ে চেপে বিক্রমাদিত্য বেতালকে বহন করে নিয়ে, এবং বেতাল বিক্রমাদিত্যকে একটি করে বুদ্ধির প্রশ্ন করে। যদি বুদ্ধির প্রশ্নটা ঠিকঠাক উত্তর দিতে পারে বিক্রমাদিত্য অবশ্যই সেই অবস্থা থেকে মুক্তি পাবে, যদি না পারে বিক্রমাদিত্যর কঠিন পরিণতি হবে। তো সেখানে গিয়ে বিক্রমাদিত্য প্রত্যেকবারই বেতালের সমস্ত কঠিন প্রশ্নের সঠিক উত্তর দেয়। তো সেই প্রসঙ্গটাকে উল্লেখ করে কবি কী বলেছেন, বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে, জবাব দিয়েছি জগতের আগে ভাবনা অভয় ছেড়ে। বাঙালিরা ঠিক রাজা বিক্রমাদিত্যর মতোই জগতে তাদের জন্য বা জগতের জন্য বা ভারতবাসী তথা বাঙালির জন্য যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, তারা ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে, ঠিক যেরকম করে বিক্রমাদিত্য ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে বেতালের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে, ঠিক সেইভাবে বাঙালিরা তাদের জীবনের সমস্ত কঠিন পরিস্থিতিকে ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে বেতাল পঞ্চবিংশতিকে বেতালের বিরুদ্ধে বিক্রমাদিত্যের উত্তর দেওয়ার মতোই পরিস্থিতির বিরুদ্ধে তারা উত্তর দিয়ে এগিয়ে গিয়েছে। বাঁচিয়া গিয়েছে সত্যের লাগি সর্বকরিয়াপন, সত্যে প্রণমী থেমেছে মনের অকারণ স্পন্দন। বাঁচিয়া গিয়েছে সত্যের লাগি সর্বকরিয়াপন। কথাটির অর্থ হলো এটাই যে সত্যকে বরণ করে, সত্যের জন্য সমস্ত কিছুকে পণ করে, একদম সত্যের পথে চলে তারা বেঁচে গিয়েছে। কারা? বাঙালিরা, আপামর বাঙালি জনসাধারণ। সত্যে প্রণমী থেমেছে মনের অকারণ স্পন্দন। সত্যকে প্রণাম করতে গিয়েই মনের অকারণ স্পন্দন থেমেছে। মনের অকারণ স্পন্দন মানে হলো মনের দুশ্চিন্তা, দুর্দশা, দুর্ব্যবহারমূলক যে চিন্তাভাবনা, সমস্ত জিনিস থেমে গেছে, থেমে একটা সুবুদ্ধির উদয় ঘটেছে। সাধনা ফলেছে, প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে। সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে। সাধনা ফলেছে, এই যে সাধারণভাবে সত্যের সাধনা, জড়কে বাঁচিয়ে তোলার সাধনা, সেই সাধনা যেন ফল পাওয়া গেছে। কিভাবে পাওয়া গেল না, এর যে ব্যাখ্যাটা এর আগে আমরা পড়িয়েছি, ঠিক সেই রকমভাবে সাধনার ফল পেয়ে কী হয়েছে, প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে। বিশ্ব দরবারে জগৎ প্রাণের হাটে বাঙালি যেন একটা তাদের অস্তিত্বের একটা প্রাণ খুঁজে পেয়েছে। সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে। এই লাইনটা বা এই পংক্তিটির অর্থ দুরকম হতে পারে। এক নম্বর হচ্ছে যে সাগরের নিঃশ্বাস বা সাগরের যে হাওয়া, রাত্রিকালীন যে সাগরের হাওয়া, সেটাকে নিয়ে যেন গম্ভীরভাবে নিশি বা রাত্রি যাপন করে সাধারণভাবে বাঙালি এগিয়ে গেছে। কিন্তু এর অপর একটি অর্থ হলো, এখানে গম্ভীরা বলতে সাধারণভাবে বোঝায় উত্তরবঙ্গাঞ্চলে একটি আঞ্চলিক নৃত্য, এই গম্ভীরা নীতি। পরবর্তীকালে কেউ যদি এই সমস্ত জিনিসটা আরও এগিয়ে যাও, তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। আলকাপ এই ধরনের নৃত্য রয়েছে, আলকাপ, ছৌ নাচ, ঠিক সেরকমভাবেই গম্ভীরা আরও একটি নৃত্য। সেই নৃত্যকে তুলে ধরার জন্য, সেই নৃত্যের যে শিল্পী বা শিল্পী সত্তা বা শৈল্পিকতা
সেইটাকে তুলে ধরার জন্য কি বলছেন, সাগরের হাওয়া নিয়ে নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশিকারে, সে প্রত্যেকটা নিশি যেন গম্ভীরার মধ্য বা গম্ভীরা শিল্পের মধ্য দিয়ে কাটছে। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি। শ্মশানের স্বাভাবিক অর্থ আমরা জানলেও এখানে সাধারণভাবে শ্মশান বলতে ভারতবর্ষের যে অপরাধীন অবস্থা, যেখানে ব্রিটিশ সরকার ভারতবর্ষের সাধারণ আপামর জনসাধারণ তথা বাঙালি জাতিকে পরাধীন করে রেখেছিল, সেই শ্মশানের বুকে ঠিক যেমন করে আবার একটি পঞ্চবটি রোপণ করে শ্মশানে গিয়ে আমরা জানি কি সমস্ত কিছু শেষের ঠিকানা হিসেবে আমরা শ্মশানকে ধরলেও কি হয় না, শ্মশানে যেমন একটা পঞ্চবটি যেমন শ্মশান থেকেও আবার নতুন জেগে ওঠার বা বেঁচে আসার আশা দেখায়, ঠিক সেই রকমভাবেই শ্মশানের সব নিশ্চিহ্ন হয়ে যাওয়া থেকে বেঁচে ওঠার আশা দেখায় যেমন শ্মশানের পঞ্চবটি, ঠিক সেই রকমভাবেই ভারতবর্ষের পরাধীনতায়, ভারতবর্ষের ব্রিটিশ সরকারের কাছে বন্দি দশা অবস্থায়, ভারত মাতার বন্দি দশা অবস্থায় সব জাতির থেকে এগিয়েছে বাঙালি যেন একটা নতুন প্রাণের স্পন্দন জাগিয়েছে, নতুনভাবে আবার সেই পরাধীন অবস্থা থেকে ফিরে আসার আশা জাগিয়েছে। তাহারই ছায় আমরা মিলাবো জগতের শতকোটি। এই যে বাঙালির যে আশা দেখানো পথ বা বাঙালির যে লড়াইয়ের পথ, যে পথ দ্বারা সে ভারত মাতাকে স্বাধীন করতে চায় বাঙালি জাতিরা, সেই পথে এসেই ভারতবর্ষের সমস্ত আপামর জনসাধারণ সেই ছায়ায় এসেই মিলিত হয়ে ভারতবর্ষকে স্বাধীন করবে, এইরকম ধরনের প্রচেষ্টা নিয়ে কবি এই ধরনের বাক্য প্রয়োগ করেছেন। শেষের দুটো স্ট্যাঞ্জায় আমি আগেই বলেছি, শেষের দুটো স্তবকে কবি তার নিজের অভিমত ব্যক্ত করেছেন। মণি উত্তোলনে ছিল যে গোপন সৃজনের শততলে, ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে। মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে। এখানে বলতে চাইছেন যে সৃজনশীলতার শতদল অর্থাৎ পদ্মের মাধ্যমে গোপনে যেমন মণিকে লুকায়িত করে থাকে সৃজন শৈল্পিক সত্তার যে মণি, ঠিক সেই রকমভাবেই ভারতবর্ষকে চিরমুক্ত করে ভারতবর্ষের সঙ্গে সত্যের পথে বিজয় গান গেয়ে এগিয়ে যাওয়ার যে মূল মন্ত্র, সেটা যেন কবি বাঙালিদের মধ্যে দেখতে পাচ্ছেন। সেই জন্যই কবি শেষ স্ট্যাঞ্জায় কী বলছেন, ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে। ভবিষ্যতের সেই যে বীজ, যে বীজের দ্বারা ভবিষ্যতে ভারতবাসীকে বাঙালির স্বাধীনতার আস্বাদ পাওয়াবে, স্বাধীনতার মুক্তির পথ দেখাবে, সেই যে বীজ সেটা যেন বাঙালিদের মধ্যেই লুকিয়ে আছে। অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে। অতীতের যে ঘটনার সূচনা হয়েছে, এই যে বাঙালি এর মাধ্যম দিয়ে ভারতবর্ষকে মুক্ত করার প্রয়াস, এইটা সে ঘটনা শেষ পর্যন্ত শেষ হবেই। বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে। বিধাতার আশীর্বাদে ভুবন গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্ববাসীর কাছে বাঙালির গৌরবময় আলোকোজ্জ্বল স্মৃতি বা বাঙালির গৌরবময় আলোকোজ্জ্বল ঐতিহ্য সবার কাছে ছড়িয়ে পড়বে। প্রতিভার তবে যে ঘটনা হবে লাগিবে না তার বেশি। নিজস্ব প্রতিভার দ্বারা, নিজস্ব তপস্যার দ্বারা যে ঘটনা করতে পারবে তার বেশি কিছুর প্রয়োজন বাঙালির নাই। কারণ লাগিবে না তাহে বাহুবল কিবা জাগিবে না দেশাদেশি। তাহাতে কী হবে না, বাহুবল লাগবে না, কোনো মারামারি হবে না, যদি নিজের প্রতিভাটা নিয়ে সবাই খুশি থাকতে পারে বা নিজের যতটুকু প্রাপ্য, নিজের যতটুকু ক্ষমতা ততটুকু নিয়ে সবাই খুশি থাকতে পারে। তাই তো বাঙালিদের প্রতি কবির আশ্বাস বা বাঙালিদের বার্তা কি না, লাগিবে না তাহে বাহুবল কিংবা জাগিবে না দেশাদেশি। বাঙালিরা এখানে বলতে চাইছেন কবির মতে যে প্রতিভার দ্বারা বাঙালি যতটুকু অর্জন করবে বাঙালিদের ততটুকুরই প্রয়োজন, তারা কারো কাছে দয়াশীল নয়। তাতেই তো কবির বক্তব্য বাঙালিদের হয়ে যে লাগিবে না তাহে বাহুবল, তাহাতে কোনোদিনও কোনো মারামারি কোনো ঝগড়া হবে না, কিংবা জাগিবে না দেশাদেশি, এবং তাতেই কোনোরকমভাবে মনের মধ্যে কোনো রাগ বিদ্বেষ ঘৃণা এই সমস্ত জিনিস জাগবে না। মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে। মিলনের মহামন্ত্রের দ্বারা সর্বমানব ধর্ম বা মানব জাতিকে এই মিলনের মহামন্ত্রের দীক্ষায় দীক্ষিত করে মুক্ত হইব দেবঋণে মোরা মুক্ত বেণীর তীরে। এই গঙ্গা তথা মুক্ত বেণীর তীরে বাঙালিরা দেবঋণ থেকে মুক্ত হবে। অর্থাৎ এই যে স্ট্যাঞ্জা বা এই যে পংক্তি, এই পংক্তির মাধ্যম দিয়ে কবির বার্তা এটাই যে একমাত্র বাঙালিদের মধ্যেই সেই ক্ষমতা আছে, যে ক্ষমতার দ্বারা বাঙালিরা ঐক্যবদ্ধতার সঙ্গে সবাইকে একসঙ্গে মেনে নিয়ে মহামিলনের গান গেয়ে সর্বদা সত্য এবং সর্বদা ভালো শুভ চিন্তার পথে, স্বাধীনতার পথে ভারতবর্ষকে নিয়ে বিশ্ব দরবারে উজ্জ্বল এবং সমুজ্জ্বলিত করার পথে এগিয়ে যেতে পারে। তাই তো কবি বলছেন যে মিলনের মহামন্ত্রের দ্বারা মানব সমাজ তথা মানব ধর্মের দীক্ষায় দীক্ষিত করে সমস্ত মানব জাতিকে নিয়ে কবির মতে বাঙালিরা কী হবেন, দেবঋণের যে বোঝা, সেই বোঝা থেকে বা দেবঋণ থেকে তারা মুক্তি হবেন কোথায়, মুক্ত বেণী অর্থাৎ গঙ্গার তীরে।
শেষের এই দুটো পংক্তির দ্বারা কবির বার্তা এটাই যে বাঙালির মধ্যে রয়েছে ঐক্যবদ্ধতার শক্তি, মহামিলনের গান গাওয়ার ক্ষমতা এবং সবাইকে নিয়ে বেঁধে অর্থাৎ একত্রিতভাবে চলার আশা, ইচ্ছা এবং শক্তি। তাই তো বাঙালিরা গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্ববাসীর সবাইকে মহামিলনের গানের মাধ্যম দিয়ে একতার সঙ্গে বেঁধে নিয়ে হাসি মুখে সবাই সর্বদা সত্যের পথে এগিয়ে যাবে এবং সর্বদা সত্যের পথে এগিয়ে যাওয়ার মাধ্যমে বাঙালির দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত জাতি হয়ে তারা সবাইকে সর্বদা সততা, ভালো, শুভ, সত্যের পথ দেখে ঐক্যতার সঙ্গে বা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে গিয়ে সর্বদা দেবঋণ থেকে মুক্ত হবে। কোথায় গিয়ে? মুক্তবেণীর তীরে, অর্থাৎ গঙ্গা নদীর তীরে গিয়ে। যথেষ্ট বড় এবং গুরুগম্ভীর যুক্ত এই কবিতার এখানেই আমরা সমাপ্তি করলাম। আশা করি তোমরা সবাই কবিতাটা খুব সুন্দরভাবে বুঝে গিয়েছো। যারা এখনও বুঝতে পারোনি, তোমাদের সমস্যার জায়গাগুলো তোমরা চাইলে স্কিপ করে দেখতে পারো বা পুরো ভিডিওটা আরেকবার দেখতে পারো। তাহলে আশা রাখছি তোমরা পুরো কবিতাটা খুব সুন্দর করে বুঝেছি। কবিতাটি শুরু করার পূর্বেই যেমন বলেছিলাম যে এই কবিতাটার অনেকগুলো অংশকে বা অনেকগুলো অংশের জায়গাগুলো তোমাদেরকে খাতায় নথিভুক্ত করতে হতে পারে। এরকম অনেক জায়গাগুলো আছে, যেমন আমরা যদি বলি যে আমাদের স্থপতিমদের স্থাপনা করেছে বড়ভূধরের ভিত্তি, শ্যাম কম্বোজ ওঙ্কার ধাম্যদের প্রাচীন কীর্তি। এই যে শ্যাম কম্বোজ, এই সমস্ত জায়গাগুলো বা বড়ভূধরের ভিত্তি, এই জায়গায় এরকম অনেক ধরনের জায়গা আছে যেগুলো নোটস করার প্রয়োজন আছে, যেখান থেকে অনেক অনেক শর্ট কোশ্চেন আসতে পারে। তো সেই জায়গাগুলো আশা করি তোমরা নোট করেছো। যদি তোমরা না নোটস করে থাকো, আরেকবার ওয়ার্নিং দিলাম যে তোমরা পুরোটা আরেকবার শুনে ইম্পর্টেন্ট জায়গাগুলো নোটস করে নাও এবং সেইগুলোকে রিভাইজ করে গেলেই তোমরা এক্সামে গিয়ে এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না, এই আশা রাখছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে ছড়িয়ে দাও। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও, যাতে ভবিষ্যতে তোমাদের আগামী দিনের যে পড়াশোনার রিলেটেড সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমার মোবাইলে। হোমওয়ার্কের এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে তোমরা নিজেদেরকে যাচাই করে নাও যে তোমরা কবিতাটি খুব সুন্দর করে কতটা ভালো করে বুঝতে পেরেছো। আজকের হোমওয়ার্কের প্রশ্নটি হলো আমরা কারা। এর অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও, যত দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরও অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ।